রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম। এছাড়াও থাকছে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় প্রতিকৃতির খবর, যেখানে শত বিঘা জমিতে দুই জাতের ধানের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে জাতির জনকের আকার অস্তিত্ব। এবারে বিস্তারিত। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন বা পরিমার্জন নয়, পুরোপুরি বাতিল করা উচিত বলে মনে করেন দেশের দুই বিশিষ্টজন ডক্টর কামাল হোসেন ও ডক্টর জাফরুল্লাহ। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত পৃথক দুই অনুষ্ঠানে এই দাবি জানান তারা। সকালে এনডিপির এক সমাবেশে স্বাধীনতা দিবসের আগেই এই আইন বাতিলের দাবি জানান ডক্টর জাফরুল্লাহ। বিকেলে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে একই দাবি জানিয়ে ডক্টর কামাল বলেন, স্বাধীন মত প্রকাশের বড় বাধা এই আইনটি। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে আটক লেখক মুস্তাক আহমেদের মৃত্যু হয় গত 25 ফেব্রুয়ারি। তার মৃত্যুর পরই জোরালো হয় আইনটি বাতিলের দাবি। এরই মধ্যে বাতিলের দাবিতে রাজপথে সরব বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। অনুষ্ঠানে যোগ দিয়ে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ বলেন, মুক্তমনা মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরতেই এই আইন। একটা কার্টুনকে ব্যঙ্গ করে কি ক্ষতি করতে পারে? আপনারা বলতেন মোস্তাকের স্বাভাবিক মৃত্যু হয়ে যায়। কাউকে যদি আপনি চিকিৎসা না দেন, তারপরে যদি মৃত্যু হয়, সেটাকে কি স্বাভাবিক মৃত্যু বলা যাবে? এই আইনের সংশোধন করে লাভ নাই। এটা মিথ্যাচার হবে, এটা প্রতারণা হবে। আর কতদিন প্রতারণা করে চলবেন? বিকেলে জাতীয় প্রেস ক্লাবে একই বিষয়ে সংবাদ সম্মেলন করেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। অতি সত্বর এই আইনটি বাতিলের দাবি করেন তিনি। আমরা একটু বাদ দেওয়ার পক্ষে। ডিজিটাল আইন এভাবে বলে স্বাধীনতা, বাক স্বাধীনতা, চিন্তা করার স্বাধীনতাকে যেভাবে আঘাত দেওয়া হচ্ছে, সেখান থেকে আমাদের পুরোভাবে সমাজকে মুক্ত করা দরকার। ডক্টর কামাল বলেন, সরকারের সকল অপকর্ম তুলে ধরতে রমজানের আগেই দেশব্যাপী গণসংযোগ শুরু করবে গণফোরাম। দেশের অবস্থা নিয়ে আপনারা উদ্বিগ্ন। স্বাভাবিক অবস্থা সব ঠিক যদি সত্যি সত্য হতো, তা আপনাদের এখানে প্রেস কনফারেন্সে আসার এত আগ্রহ থাকতো না। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সরকারের আড়াল থেকে একটি ভয়ঙ্কর শক্তি বিরোধীদের নিশ্চিহ্ন করতে ভিন্ন মতের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান বিএনপি স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায়। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারে না। যারাই সরকারের খারাপ কাজের সমালোচনা করে, তাদেরই হামলা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এছাড়া বিরোধী মত দমনে এই সরকার নির্যাতনের সব রেকর্ড ভেঙে ফেলেছে বলেও দাবি করেন তিনি। কার্টুনিস্ট কিশোর জেল থেকে বেরিয়ে যে স্টেটমেন্ট দিয়েছে, এই স্টেটমেন্টে বোঝা যায় যে ভয়ঙ্কর একটা শক্তি পেছন থেকে এই সরকারের আড়ালে থেকে সরকার তার জন্য স্ক্রিন তৈরি করেছে। সেই স্ক্রিনের থেকে যারাই এই সরকারের বিরোধিতা করছে, যারাই রাষ্ট্রপ্রধানের বিরোধিতা করছে, যারাই সরকার প্রধানের বিরোধিতা করছে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অমানবিক নির্যাতন করা হচ্ছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি নেতারা। এ সময় নেতাকর্মীদের সাহস সঞ্চয় করে সরকারকে রুখে দেওয়ার কথা বলেন তারা। আমাদেরকে আরো সাহস শক্তি সঞ্চয় করতে হবে। এই যে স্বৈরশাহীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা একজন করে লক্ষ কোটি লোক একসঙ্গে হয়ে একদিন স্বৈরাচারীর এই সরকারকে আমরা আজকে এখন সাংবাদিক দুর্ভুল হয় শুধু শেখ হাসিনার কথা। শেখ হাসিনাকে যারা লালন পালন করে, বাংলাদেশকে যারা শোষণ করে, তাদের ইচ্ছা অনিচ্ছার উপর আজকে বাংলাদেশের অনেকের
সমাবেশের মাঝে নিজেদের ভেতর কয়েক দফা গন্ডগোল করে বিএনপি নেতাকর্মীরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ঐতিহাসিক ৭ মার্চকে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির ৭ মার্চের কর্মসূচি পালনকে ভণ্ডামি হিসেবে দেখছেন। আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। প্লাবন রহমানের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে ঐতিহাসিক ৭ মার্চ পালনকে নিয়ে ভিন্নভাবে ভাবছে সরকার। এই দিবস উদযাপনকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি আয়োজন। শনিবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বলেন, প্রথমবারের মতো ৭ মার্চ পালন হবে জাতীয় দিবস হিসেবে। ঢাকা শহরের সকল এন্ট্রি পয়েন্ট সজ্জিতকরণ ও তোরণ নির্মাণ করা হবে এবং হাতির ঝিল, আহসান মঞ্জিল সহ প্রতি ওয়ার্ডে আতশবাজির আয়োজন করা হবে। ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আতশবাজির আয়োজন করা হবে। এর মধ্যে বিএনপিও ঐতিহাসিক ৭ মার্চ পালনের ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির কর্মসূচি লোক দেখানো ভণ্ডামি। শনিবার বঙ্গবন্ধু এভিনিউতে ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এক যৌথ সভায় ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন। ৭ মার্চ পালন করছে, আবার আরেকদিকে বলছে একটি ভাষণ স্বাধীনতা এনে দেন। আসলে এই কথাটি বলার জন্যই তারা ৭ মার্চের আলোচনা করছে। এটা হলো তা আরেকটা রাজনৈতিক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা বাতিল করি নাই, বাতিল করার জন্য সিদ্ধান্ত হয়েছে। ইনকোয়ারি তদন্ত কমিটি করে তদন্ত রিপোর্ট প্রাপ্তির পরে সেগুলো বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেব। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে কোভিড-19 মোকাবেলায় নেতৃত্ব দেওয়া শীর্ষ ৩ অনুপ্রেরণাদানকারী নারীর একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার লন্ডনের বাংলাদেশ হাই কমিশন থেকে দেওয়া বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক নারী দিবস 2021 উপলক্ষে দেওয়া বিশেষ ঘোষণায় মহামারী চলাকালীন সফলভাবে নেতৃত্ব দেওয়া শীর্ষ ৩ নারী নেতার নাম ঘোষণা করেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি। এই 3 নেতা হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমর মোটলি। সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আশা দেখছেন না বিশ্লেষকরা। বিএনপি নির্বাচনে অংশ না নিলে এই নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে বলেও মত তাদের। বলছেন, সব দলকে নির্বাচনে নিয়ে আসতে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া উচিত। একই সঙ্গে গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত ভোট আয়োজনে ক্ষমতাসীন দল স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তারা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। পৌর নির্বাচনের পর এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পালা। এর মধ্যে প্রথম ধাপে 371 ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যেসব ভোট হবে আগামী 11 এপ্রিল। বিগত বেশ কয়েক বছর ধরে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি অংশ নিয়ে আসলেও আসন্ন ইউপি নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে দলটি। এমন অবস্থায় কেমন হতে যাচ্ছে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন? এখন যেহেতু রাজনৈতিক ব্যানারে নির্বাচনটা হচ্ছে, সব দল না আসলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে নির্বাচন। প্রধান বিরোধী দলের মাঠের বিরোধী দলের অনুপস্থিতিতে নির্বাচন গ্রহণযোগ্য হয় না। নির্বাচন কমিশন এখন তাদেরই উদ্যোগ নেওয়া উচিত যে সবাইকে নিয়ে বসে যাতে এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো যায়। এর আগে 2016 সালে ইউপি নির্বাচনে অংশ নিয়েছিল 30টি রাজনৈতিক দল। গোলযোগ সহিংসতার মধ্যে অনুষ্ঠিত সেই নির্বাচনে ভোট পড়েছিল 76.66%। ভোটের দিন সহিংসতায় মারা যায় 35 জন। 220 ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন চেয়ারম্যান। সে সময় দায়িত্ব পালন করা সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলছেন, ভোট সুষ্ঠু করতে বড় বাধা স্থানীয় প্রশাসন এবং স্থানীয় ক্ষমতাসীন নেতাদের আচরণ। নির্বাচন কমিশন নিজেরাই যেখানে খালি একজন অনুযোগ করে আরেকজন আপত্তি করে, এগুলো বাদ দিয়ে যদি সব একযোগে কাজ করে তাহলে আমার মনে হয় কিছুটা হলে আরো বেটার করতে পারে। তবে যে স্থানীয় প্রশাসন আছে তাদের দায়িত্ব বিরাট। তারা দায়সাভাবে কাজ করলে অথবা কোনো দলকে সমর্থন করার চেষ্টা করলে অথবা সমর্থনের ভাব দেখালে ভালো নির্বাচন হবে না। আগের নির্বাচন তো কোনো অর্থ বহন করে নাই, কারণ যারাই ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছে
তারাই নির্বাচিত হয়েছে। ওই যে অন্য দল আসলো কি না আসলো তার তো কিছু আসা যায়। দেশে ইউনিয়ন পরিষদ রয়েছে প্রায় 4,500। কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিশনের আমলে সবশেষ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয় 6 ধাপে। এবারও ধাপে ধাপে হতে যাচ্ছে স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নির্বাচন, যেখানে প্রথম ধাপে 371 ইউপির মধ্যে 30টিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 75% আর দক্ষিণ সিটি কর্পোরেশনের 50% টাইলস করা ফুটপাতের 80 থেকে 70% ড্রেনে ঢাকনার কোনো ব্যবস্থা নেই। ফলে এসব ড্রেন পরিষ্কার কিংবা ঠিকমতো মশার ওষুধ ছিটানো যাচ্ছে না বলে জানান মশক নিধন কর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। কি ওষুধ দেয়? মশা তো মরবে দূরের কথা, মশা আর বাইরে যায়। মশা আমাদের সাথে খায়, আমরা মশাদের সাথে থাকি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মশা লেগে বইতে পারে না। মশার অনিয়ন্ত্রিত কামড়ে অতিষ্ঠ ঢাকার 2 সিটি বাসিন্দারা। এটা মশা দিয়ে কাটছে আর কি। সকালে উঠে দেখে এরকম ঘুমে উঠছিলাম। কি ওষুধ দেয় মনে হয় মরে না, কেরোসিন দিয়ে মারে না কি মারে তা বলতে পারি না। কয়েল ধরাইলেও কি হইব, কয়েলের মধ্যে কোনো কাজ করে না। কিউলেক্স মশা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশনও। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার জলাশয় ঘুরে দেখা যায় ঝাঁকে ঝাঁকে মশা। অনুসন্ধানে জানা যায় ঢাকার উত্তরে 75% আর দক্ষিণের 50% সড়কে টাইলস করা ফুটপাত রয়েছে, কিন্তু এর বেশিরভাগ ড্রেন মশার অন্যতম প্রজনন স্থল হলেও ড্রেন পরিষ্কার কিংবা মশার ওষুধ ছিটানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি। ধানমন্ডিতে 90% ড্রেনই আটকানো, তো আমরা আসলে যেটুকু দেই ওই ফাঁকা যে জায়গাটা আছে ওই দিক দিয়ে আমরা দেই, তো এতটুকু যেটুকু মরে আর কি। এর ফলে মশক নিধন কর্মসূচি ব্যাহত হলে এর দায় সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে নিতে হবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। যদি ড্রেনেজ ব্যবস্থায় মশার উৎপাদন বা প্রজনন ক্ষেত্রে পরিণত হয়, তার গাফিলতির দায়িত্ব অবশ্যই প্রকৌশলগতভাবে যারা দায়িত্বে ছিলেন তাদের নিতে হবে। আর ড্রেনে ত্রুটি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা 2 সিটির কর্তা ব্যক্তিরা। এটা কোন এলাকায়? আমি তো সেখানে অফিসের টাকা চেক করা, এটা কোন এলাকায়? আচ্ছা আমি চেক করাচ্ছি, দেখি কি করা যায়। যেটা করতে পারি আমরা সেটা হলো সাইড দিয়ে আরো আমরা ওপেনিং বেশি করতে পারি, যেখানে কম আছে সেটা আমরা বেশি করতে পারি। মশা নিধনে নেওয়া নতুন কৌশল ও কীটনাশক পরিবর্তন সুফল বয়ে আনবে বলে আশা 2 সিটি কর্পোরেশনের। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। মশা নিধনে নতুনভাবে বিকল্প উপায়ে 8 মার্চ থেকে উত্তর সিটি ক্র্যাশ প্রোগ্রাম চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শনিবার বনানীর শহীদ জায়ান চৌধুরী মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান টানা 10 দিন করে মাঝে একদিনের বিরতি দিয়ে এই নিধন কার্যক্রম চলবে। তবে মশক নিধনে কর্মকর্তারা ঠিকভাবে কাজ করছে কিনা সেটি পর্যবেক্ষণের জন্য একটি পৃথক উইং এবং সিটি কর্পোরেশন কর্মকর্তাদের বাইরে বিশেষজ্ঞদের নিয়ে এই উইং করা হবে। অঞ্চল 2-তে আমরা এটা শুরু করতে যাচ্ছি প্রথমবারের মতন। আগে আমরা কি করেছি, বিভিন্ন ওয়ার্ডে আমরা ওষুধ ছিটাতাম, এটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। এটা বন্ধ হয়ে একটি অঞ্চলে যদি 5টা ওয়ার্ড থাকে, সকল কর্মীকে নিয়ে আমরা প্রায় 1200 লোক নিয়োগ করছি আগামী 8 তারিখ থেকে। সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। লাইসেন্স বা সার্টিফিকেট কোনোটিই নেই, তবুও ডাক্তার। ফার্মেসি খুলে দিচ্ছেন, চিকিৎসা সেবা, প্রেসক্রিপশন সবই। রাজধানীর আশেপাশের প্রত্যন্ত এলাকাগুলোতে এমন চিত্র যত্রতত্র। এছাড়া ওটিসি তালিকার বাইরে ওষুধ কিনতে গেলে প্রেসক্রিপশন নেয়ার নিয়ম থাকলেও তা মানছে না ক্রেতা বিক্রেতা কেউই। চিকিৎসা খাতে অসঙ্গতি নিয়ে ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। সেলিম খানের ছবিতে দেশের ওষুধ বাজারের জনভোগান্তি তুলে ধরছেন ফখরুল ইসলাম। রোগ নিরাময়ে ওষুধ গুরুত্বপূর্ণ, তাই ওষুধ ক্রয় ও গ্রহণে রয়েছে সুনির্দিষ্ট নীতিমালাও। ওষুধ প্রশাসন অধিদপ্তর ওটিসি বা ওভার দ্য কাউন্টার তালিকাভুক্ত ওষুধ বিক্রিতে কোনো প্রেসক্রিপশনের বাধ্যবাধকতা না রাখলেও বাকি ওষুধ বিক্রিতে প্রেসক্রিপশন জরুরি করেছে। আর যারা ওষুধ বিক্রি করবেন তাদেরও সার্টিফিকেট ও দোকান লাইসেন্স বাধ্যতামূলক করেছে অধিদপ্তর। কিন্তু কতটা মানছে এসব নিয়ম বা আইন? সাভারের রাজফুলবাড়িয়া এলাকা। সন্ধ্যার পর রোগীতে ঠাসা ফার্মেসিটি। একজন প্রাথমিক চেকআপে ব্যস্ত,
জিজ্ঞেস করতেই জানা গেল তিনি একটি কোম্পানির কর্মচারী। ড্রাগ লাইসেন্সও দেখাতে পারেনি ফার্মেসিটি, অথচ বিক্রি করছেন সব ওষুধই। অবশ্যই ঠিক না, প্রেশার মাপতেছে তো, এটা তো প্রেশার রোগী আসে বলতে পারে মাপা দেন। পাশের আরেক ফার্মেসিরও একই অবস্থা। সার্টিফিকেট না থাকলেও তিনি রীতিমতো ডাক্তার পরিচয় দেন। 10 বছরের ফার্মেসির নেই কোনো লাইসেন্সও। স্যারের সাথে অনুমোদন নিয়ে আসছি, লিখিত না যদিও, সুতরাং স্যার যেহেতু আমাকে বলছেন এটা হতেই পারে, হয় কিন্তু রাষ্ট্রীয়ভাবে অবৈধ হতে পারে। একই চিত্র নারায়ণগঞ্জের এই ফার্মেসির। ছিলেন কর্মচারী, এখন নিজেই ফার্মেসি খুলে বনে গেছেন বড় ডাক্তার। ঢাকা অফিস থেকে আমাদের এই জন্য কোনো কাগজ আমাদেরকে দেয়নি। আমার ভুল হচ্ছে, এরকম তো সবাই করতেছে। আমার হলো ট্রেনিং সার্টিফিকেটটা। আপনার কোনো ড্রাগ লাইসেন্স আছে? ওইটাই আমার। রাজধানীতেও মেলে এমন অনিয়মের নানা চিত্র। শাহবাগের এই ফার্মেসিগুলোতে ওটিসি তালিকার বাইরেও প্রেসক্রিপশন ছাড়া হরহামেশাই বিক্রি করছে ওষুধ। বছরের পর বছর সবাই খায়, প্রেসক্রিপশন ছাড়া খায়। নাম আইনে তো নাই, উনি নাম বলছে, আমার দিতে হয়েছে। প্রেসক্রিপশন নিয়ে আসা উচিত, কেননা হচ্ছে এক এক গ্রুপের ওষুধ থাকে, এক এক কোম্পানির ওষুধ থাকে, সবাই ওটাতে মানে এক একটা সাইড ইফেক্ট থাকতে পারে। দেশের রেজিস্টার্ড ফার্মেসির সংখ্যা যা আছে তার চেয়ে 1.5 বেশি আছে অননুমোদিত ফার্মেসি। 90-95% মানুষ আসলে ওষুধ কিনতে হবে নিজের পকেটের পয়সা দিয়ে, দোকানের কাউন্টারে যে 2 লক্ষ 2.5 লক্ষ ফার্মেসিতে অর্ধশিক্ষিত অশিক্ষিত ফার্মাসিস্ট, বা তাদেরকে ফার্মাসিস্ট না, তারা দোকানদার বলতে হবে তাদেরকে, তাদের পরামর্শ ওষুধ কিনবে। সেই দেশের ওষুধের বাজার, গায়ে কি লেখা আছে, গায়ে কি লেখা নাই, ওটি কিভাবে তৈরি হলো, সেই মূল্য কে নির্ধারণ করলো, এগুলো তো আসলে গুরুত্বহীন হয়ে যায়। রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের উচিত হবে সর্বোত্তম একটি ওষুধ বিতরণ বন্দোবস্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করা। একই সাথে স্বাস্থ্য ঝুঁকি থেকে মানুষকে বাঁচাতে ফার্মেসিগুলোকে আইনের আওতায় এনে সঠিক ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ভাসানচর পুরোপুরি নিরাপদ এবং বাসযোগ্য এক দ্বীপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের গবেষণায় উঠে এসেছে এমন চিত্র। এ সময় বক্তারা রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে গবেষণার ফলাফল তুলে ধরেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক ডক্টর রফিকুল ইসলাম। ভাসানচর বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য অনেক বেশি নিরাপদ একটি জায়গা। সেমিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ভাসানচর নিয়ে অযৌক্তিকভাবেই দেশে বিদেশে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। I think these concerns are absolutely unfounded, baseless. চীন, ভারতের মতো বন্ধুপ্রতিম দেশগুলো মানবিক সহায়তা দিলেও প্রত্যাবাসনের ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম। In terms of the Rohingya repatriation to Myanmar, the question need to be raised, why are they not paying that much of heed? বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোথাও বাস্তুচ্যুতদের জন্য এত সুযোগ সুবিধা সরবরাহ করা হয়নি বলে মন্তব্য করেন সেমিনারের আয়োজক সেন্ট্রাল ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান। Nowhere in the world such a state-of-the-art facilities are there for the displaced people, and so much investment has been done by Bangladesh. We spend almost more than 3,500 crore taka. ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামালের মতে, বাংলাদেশের মূল লক্ষ্য রোহিঙ্গা প্রত্যাবাসন, আর তাই মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখার পরামর্শ তার। Put pressure to Myanmar junta government to repatriate their people. গবেষণায় দ্বীপটিকে আরও টেকসই করতে সুপেয় পানি সরবরাহ ও কুটির শিল্প গড়ে তোলার জন্য সুপারিশ করেছেন গবেষক দল। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট মাঠে শনিবার অনুষ্ঠিত হলো এক প্রীতি ক্রিকেট ম্যাচ। পেশাদার কোনো দল কিংবা ক্রিকেটার নয়, জয়ের জন্য মাঠে লড়ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিগাবের সদস্যরা। শনিবার সকালে ম্যাচটি উপভোগ করতে বুয়েট মাঠে হাজির হন স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ব্যতিক্রমী ক্রিকেট ম্যাচটির প্রথম ধাপের সুপার ওভারে 9 রানের জয় পেলেও দ্বিতীয় ধাপের 16 ওভারে টানটান উত্তেজনার মধ্য দিয়ে জয়ের সম্ভাবনা সৃষ্টি করেও মন্ত্রণালয় টিমের কাছে 41 রানে পরাজিত হয় ডিক্যাপ টিম। এই ম্যাচে 56 রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ জিসান। প্রীতি ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব। তারা বলেন, স্পোর্টস ডিপ্লোম্যাসির অংশ হিসেবেই এরকম প্রীতি ম্যাচের আয়োজন করা হচ্ছে।
নিচে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। 4 ক্ষেত্রের 4 কীর্তিমতী পেলেন রাধুনী কীর্তিমতীর সম্মাননা 2020। উদ্যোক্তা, সাংবাদিক, ক্রীড়াবিদ ও সমাজ কল্যাণ বা হিতৈষী হিসেবে অভাবনীয় সাফল্যের জন্য 4 নারীকে রাধুনী কীর্তিমতী সম্মাননা 2020 দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রাধুনী। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। গত 14 বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে নারীর সাফল্যকে সম্মান জানিয়ে আসছে স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রাধুনী। তারই ধারাবাহিকতায় এবারও 4 কীর্তিমতীকে সম্মান জানাতে শনিবার এই জমকালো আয়োজন। এবছর সাংবাদিকতায় শেখ সাভিয়া আলম, সমাজ কল্যাণ ও হিতৈষী হিসেবে জেসমিন সুলতানা পারু, উদ্যোক্তা হিসেবে শামিমা সুলতানা শিলু এবং ক্রীড়াবিদ শাখায় ময়মনসিংহের ফিরোজা খাতুন পান কীর্তিমতী সম্মাননা 2020। জাতিসংঘ ঘোষিত এবারের নারী দিবসের স্লোগান সোচ্চার হব স্বেচ্ছায়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ 24 এর সিইও নঈম নিজাম। নেতৃত্বের জায়গা বলুন, বিচারাঙ্গন বলুন, পুলিশ প্রশাসন বলুন, সর্বস্তরেই কিন্তু নারীর একটা অবস্থান তৈরি হলো। স্কয়ার গ্রুপ যে আয়োজনটুকু করে এটা সবার জন্য একটা উৎসাহের জায়গা। সমাজকে যদি ঠিক রাখতে হয়, নারীর জায়গাটুকু, সম্মানের জায়গাটুকু, মমতার জায়গাটুকু, এই জায়গাটুকু সবসময় রক্ষা করার দায়িত্ব সকলের সমান। প্রত্যেকটা নারী যদি আমরা প্রত্যেকে একটা অসহায় নারীর হাত ধরি, তাকে এগিয়ে যেতে সাহায্য করি, ইনশাল্লাহ বাংলাদেশের নারীরা আর কখনো অসহায় থাকবে না। সবাইকে স্বপ্ন দেখাতাম, আজও স্বপ্ন দেখাই যে তোমরা দাঁড়িয়ে যাও। পুরস্কার বিতরণ শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবার হল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন 7 কলেজের কয়েকজন শিক্ষার্থী। তারা বলেছেন, স্থগিত পরীক্ষা দিতে গেলে হল খোলা ছাড়া আর কোনো উপায় নেই। শনিবার সকালে নীলক্ষেত মোড়ে তারা মানববন্ধন করেন। এ সময় বিশৃঙ্খলা ঠেকাতে অনেক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় না খুলে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত অযৌক্তিক। আন্দোলনকারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা না করে পরীক্ষা দেয়া কঠিন ও ব্যয়বহুল, যা সব শিক্ষার্থীর পক্ষে বহন করা প্রায় অসম্ভব। ফেনীতে গ্যাস লাইন থেকে বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বোমা নিষ্ক্রিয়কারী দল। শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা ও কুমিল্লা থেকে যাওয়া 2টি দল, তবে বিশদ তদন্তে কাজ করছে তারা। শুক্রবার রাতে শহরের 16 নম্বর ওয়ার্ডের এই ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দরজা, জানলা ও বারান্দার গ্রিল ক্ষতিগ্রস্ত হয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আন্তর্জাতিক বাজারে সিমেন্ট তৈরির কাঁচামালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন দেশীয় উদ্যোক্তারা। উৎপাদকরা বলছেন, সিমেন্ট তৈরির প্রধান উপকরণ ক্লিংকারের দাম টন প্রতি $17 থেকে $18 বেড়েছে গেল কয়েক সপ্তাহে। পাশাপাশি অস্বাভাবিকভাবে বেড়েছে জাহাজ ভাড়া। পরিস্থিতি বিবেচনায় প্রতি বস্তা সিমেন্টে 20 থেকে 50 টাকা পর্যন্ত দাম বাড়াতে বাধ্য হচ্ছে কোম্পানিগুলো। এই অবস্থায় সরকারি কর ছাড়ের দাবি করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে এ পর্যন্ত কমপক্ষে 55 জন প্রাণ হারানোর পরও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটেনি আন্দোলনকারীরা। শনিবারও দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রাখেন তারা। কঠোর অবস্থান নেয় পুলিশও। এদিকে এবার সেনা সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন দেশটির কূটনীতিকরা। অন্যদিকে মিয়ানমারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘ দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা ৭টার সংবাদ। করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 10 জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 540 জন। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত দেশে করোনায় মারা গেলেন মোট 8,451 জন এবং আক্রান্ত হলেন মোট 5,49,724 জন। গত 24 ঘন্টায় আরও 822 জন রোগী সুস্থ হয়েছেন। এতে এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা 5,01,966 জন হয়েছে। জানাবো খেলার খবর। ওয়ানডে আর টি-20 সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। 14 দিনের কোয়ারেন্টাইন শেষে এখন মাঠে অনুশীলনের সুযোগ পাচ্ছেন তারা। দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, প্রথম দিকে কষ্ট হলেও ক্রিকেটাররা অনেকটাই খাপ খাইয়ে নিয়েছে কন্ডিশনিং এর সাথে। ইম্পর্টেন্ট ছিল যে এইখানকার কন্ডিশনটা আমরা কত ভালোভাবে মানিয়ে নিতে পারি। যে সময়টা পাচ্ছি এখানে যেমন উইকেট দেখছি, মোরওভার নিউজিল্যান্ড উইকেটটা এমনই হয়ে থাকে। এরপরে আমরা কুইন্সটাউনে যে আরও কয়েকদিন প্র্যাকটিস করার সুযোগ পাবো। তো সোফার মনে হয় আমরা যেই কষ্টটুকু করছি একটু আগে এসে সেটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারছি এবং সেটা আমার মনে হয় খুব ভালো মতোই কাজে লাগবে আমাদের। শেষ হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে 16টি পরিচালক পদে লড়ছেন 20 জন প্রার্থী। নতুন কমিটি নির্বাচনে ভোটার ছিলেন 337 জন। এর আগে সকাল 10টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে শুরু হয় মোহামেডানের তৃতীয় বার্ষিক সাধারণ সভা, যা শেষ হয় দুপুর 1টায়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের নিরপেক্ষ সভাপতি অ্যাডভোকেট AM আমিন উদ্দিন। পরে দুপুর 2টোয় ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে পরিচালক পদে লড়াই চললেও সভাপতি পদে নির্বাচন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মুবিন। শেষ করছি বগুড়ায় 100 বিঘা জমিতে তৈরি বঙ্গবন্ধুর সবচেয়ে বড় প্রতিকৃতির খবর জানিয়ে। বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে 100 বিঘা জমিতে 2 জাতের ধান লাগিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় প্রতিকৃতি। আগামী 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বিশ্বের সর্ববৃহৎ শস্য চিত্র হিসেবে উদ্বোধন করা হবে এটি। কর্তৃপক্ষের দাবি, সারা বিশ্বে শস্য দিয়ে তৈরি কোনো একক ব্যক্তির এটাই সবচেয়ে বড় ছবি। তাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এই শস্য চিত্রটি বিশ্ব রেকর্ডের তালিকায় যুক্ত হবে বলেও আশা তাদের। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চারা থেকে গাছ, ধান হবে, ধান পাকবে, আর প্রতিটি ধাপেই তৈরি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক এক ধরনের পোর্ট্রেট। বগুড়া জেলার প্রত্যন্ত বলেন্দা গ্রামে 100 বিঘা জমির বিস্তীর্ণ মাঠ জুড়ে পাখির চোখে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভেসে উঠতে শুরু করেছে, যার আয়তন হবে 12,92,000 বর্গফুট বা 1,20,000 বর্গমিটার। শস্যচিত্রটির দৈর্ঘ্য হবে 400 মিটার এবং প্রস্থ হবে 300 মিটার। এই শস্যচিত্রের শেখ মুজিব আসলে এটা যারা করেছে আমরা তাদের কাছে অত্যন্ত ঋণী হয়ে আছি। আমরা গর্বিত আমাদের এই এলাকাতে বঙ্গবন্ধুর এই প্রতিকৃতিটা হওয়ার জন্য। ধান ফসলটাকে বেছে নিয়েছি, তার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তার প্রতিকৃতিটা ধান ফসল দিয়েই ফুটিয়ে তুলছি। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ স্থান করে নেবে বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র অঙ্কনকারী দেশ হিসেবে বালেন্দা গ্রাম হয়ে উঠবে ইতিহাসের অংশ, এমনটাই মনে করছেন আয়োজকরা। আমাদের সন্তানরা এই শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলার যে ঐতিহাসিক ঘটনা, এটি তারা খুব সহজেই অবলোকন করতে পারবে। বাংলাদেশের কৃষিকে গোটা বিশ্বের কাছে আমরা তুলে ধরতে সমর্থ হব। কৃষি এই গিনেস বুকে সেটা যাতে আসে। গত 29 জানুয়ারি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম সহ স্থানীয় আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা প্রকল্পটির উদ্বোধন করেন।
গঠিত জাতীয় পরিষদের উদ্যোগে এবং ন্যাশনাল এগ্রিকেয়ার নামে একটি প্রাইভেট কোম্পানির অর্থায়নে প্রতিকৃতিটি তৈরি করা হয়েছে। আগামী 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র হিসেবে উদ্বোধন করা হবে এটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ ছিল সন্ধ্যা সংবাদের আয়োজন। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।